সামনের সপ্তাহে ম্যানসাল কোর্টে আবার মামলা করছি। কার নামে করছে? দেখতে হবে। শওকত মোল্লা আদায়ের জানা নেই, জানে বা জানে বলতে পারছি না। ওইটা ব্রিটিশরা আমার পর্দা দেখে বলেছিল, ব্রিটিশ, ঠিক আছে? সেই ব্রিটিশদেরকে ভারত ছাড়া আমার পর্দা দেওয়া করেছিল। মাথায় রাখো এতটুকু, ওর জন্য, ওনার জন্য। আপনাদের দুই ভাই ঘুম না হারাম করলে তো বলছে আমার নাম শওকত মোল্লা না। ওনার দিদি বলেছিল ডবল ডবল চাকরি দেবো। কটা চাকরি করছে, কে কি করছে? ওনার ভালো জায়গায় ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে, এত ধৈর্য ধরুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওনার ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। চাকরিজীবীদের উপর যেভাবে এসআইআর নিয়ে আপনি বলছেন কোনো ভয় নেই, বলবো এটা বলো। চাকরিজীবীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে কি বলবেন এই বিষয়ে? দেখুন 2022 সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা, আমি এখানে এসেছি 2017 পরে 2022, কত বছর? 5 বছর। তারপরে যারা টেট উত্তীর্ণ প্রায় 50,000, তাদের দাবি একটাই, সহজ বৈধ দাবি ভাই। মমতা ব্যানার্জি তার দল কি বলছেন, চাকরি আমরা দিতে রাজি, কিন্তু মামলার জন্য দিতে পারছি না, গল্প শোনাচ্ছে। কিন্তু 2022-এ প্রাইমারি যারা টেট পাস করেছে এদের এখানে কোনো মামলা নেই, এদের হচ্ছে 50,000-এর উপরে একটু বেশি আছে। এদেরকে ইন্টারভিউ করে ডাকবে, মেধার ভিত্তিতে তারা ইন্টারভিউয়ের মধ্যে লিস্টেড হবে, লিস্টে চাকরিতে যাবে। এইটা তো দিচ্ছে না কেন? সরকারের কাছে তো টাকা না, এদের মাইনে দিতে হবে। আপনি একটু বিডিওগুলোর সাথে যদি যোগাযোগ থাকে, পঞ্চায়েতে একটু যোগাযোগ থাকে, খোঁজ নিয়ে দেখুন ফান্ডের টাকা আসছে কি আসছে না। শুধু ওরা লুটে শেষ করে দিচ্ছে রাজ্যটাকে, ওই জন্য বারবার ধার করছে। এটা স্বাভাবিক হবে, এটা স্বাভাবিক। কতদিন বা একটা ধৈর্য, 2017 আর 2025, 7 বছর মানুষের ধৈর্য সমতা। আমি তো ওদেরকে শাবাশি জানাবো, এখন ওরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেনি, ধৈর্য আছে, আমি স্যালুট জানাই ওদেরকে। আমি অনুরোধ করবো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন, কিন্তু ঘটিয়ে ফেলেনি। আমি অবাক হয়ে যাচ্ছি, যেহেতু ধৈর্য শক্তিকে আমি স্যালুট জানাই। সরকারের উচিত, এই বাস্তব কথা, নেপালে হওয়ার পরে কিন্তু এখন সব টকবক করে ফুটছে। আমি যদিও এই ধরনের গণ অভ্যুত্থান হোক আমি চাই না, কিন্তু নেপাল হওয়ার পরে মানুষের মনে একটা আলাদা কিছু একটা করে ফেলবো। যদি কিছু করে ফেলে সরকার রুখতে পারবে তো? আমি আশা করবো এই ধরনের কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। কিন্তু সরকারকে বলবো দ্রুত ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ দিন। দেখলাম পুলিশের পায়ে ধরে চাকরি প্রার্থীরা কান্না করছে। এখন পায়ে ধরছে, ওই হাতটা যদি অন্য জায়গায় চলে যায় কত খারাপ লাগবে বলুন তো? হাত ধরে যদি তখন টানাটানি করে, আমি চাই না এই ধরনের কাজ করুক, কেউ করবেন না কোনো চাকরি প্রার্থীদেরকে বলবো, কিন্তু তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। সরকারের উচিত এই ধৈর্যের সীমা ভাঙা রাখি, তাদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ বোর্ডে ডাকা হোক, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। যে কাশিম সিদ্দিকী একসময় নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আমি আর পারিবারিক লোকের উত্তর দেবো না। যে আপনি প্রথমে বলেছিলেন যে ব্যাংক কোর্টে আবার মামলা করবেন, সেটা কবে করবেন যে দর্শকদের জন্য? আপনি বললেন এসআইআর নিয়ে কোনো ভয় নেই, প্রত্যেকটা স্টেজে দেখছি আপনি কবর দেখাচ্ছেন। নির্বাচন কমিশন কি কবর দেখে ছাড় দেবে? দারুণ প্রশ্ন করেছেন। আমার শুধু কবরটা আপনি শুনেছেন, বাকিটা না শুনলে আমার দোষ? আমি বাকিটা বলেছি। আপনি মিস আপনাকে যারা মানে এ করছে, আমার যারা সমালোচক, দেখুন একটা কথা বলি, আমরা আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার লাভটা কি? আতঙ্কিত হলে আপনার এসআইআর আপনার নাম থেকে যাবে? বলুন আমাকে, উত্তর মানে জানতে চাইছি আমি দর্শক বন্ধুদের কাছ থেকেও। আমি একটা কথা বলি, গ্রামে বাঘ ঢুকেছে, পাড়াতে বাঘ ঢুকেছে, আতঙ্কিত হয়ে যদি ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেন, বাঘ কি ঘুরে ঘাড়ে চলে যাবে মনে হয়? এ তো যাওয়ার বাঘ নয়, একে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে ভয় দেখানোর জন্যে। এই এসআইআরটাকে নিয়ে তো বিজেপি আপনাকে ভয় দেখাবে, তৃণমূল এই ভয়ের ফায়দাটা নেবার জন্যই তো করেছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে, বেরিয়ে বাঘটাকে খাঁচার মধ্যে ভরতে হবে, অর্থাৎ সাহস ধরতে হবে। কদিন আগে দেখলেন না এসআইআর এর জন্য একজন হেস্ট্রোক করে না কি করে মারা গিয়েছে? তা আতঙ্কিত হয়েছে বলে। আর আমি আতঙ্ক মুক্ত হওয়ার কথা বলছি, কাগজের লড়াই কাগজে হবে। আমি দুটো কথা বলি, একটা কথা হচ্ছে আপনি ভয় পাবেন কেন? আপনার দাদুর বাড়ি কি বাংলাদেশে? আপনার দাদুর বাড়ি কি পাকিস্তানে? আপনার দাদুর বাড়ি কি আফগানিস্তানে? আপনার দাদুর বাড়ি কি চীনে যে আপনি ভয় পাবেন? সবার দাদুর খবর তো আমাদের ইন্ডিয়াতে। আমি এটা জাস্ট বোঝানোর জন্য, একটা ভয়টা কাটানোর জন্য। তারপরে বলছি, আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা কার? আপনার ম্যাক্সিমাম আমরা আমার দাদুর জায়গায় বসবাস করছি। আমরা যে জায়গায় থাকি আমার দাদুর নানার জায়গা, মানে আরো পুরাতন। সে পেয়েছে কোথাও, আমরা খোঁজ নিয়েছি, সে পেয়েছে তার বাবার কাছ থেকে, তার বাবার কাছ থেকে, মানে 14 গোষ্ঠীর জায়গা এটা।
মানে 1800 সালের আগে আমাদের দলিল আছে। আপনার দাদুর জায়গায় যদি আপনি বসবাস করেন দেখবেন 1947 সালের আগে দলিল আপনাদের বাড়িতে আছে, 31-32 সালের দলিল আছে। তাহলে আপনি ভয় খাবেন কেন? আপনাকে ভয় খাওয়ানো হচ্ছে, আর এই ভয় আপনি খাবেন না, আপনাকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত হবেন না, এই কথা আমি বলছি। তার উদাহরণস্বরূপ একটা দিয়েছে যে আপনি আপনার দাদুর কবরটা দেখুন না, কত পুরাতন, দেশ স্বাধীনের আগের কবর আপনার দাদুর কবর, বা দেশ স্বাধীনের সময় আপনার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, বা যারা লড়াই করেছে তাদের সাথ দিয়েছিল আপনার দাদু, তো ভয় পাবেন আপনি কেন? এইটা আমার ভুল ব্যাখ্যা হচ্ছে। এবার আমি বলি, যে তৃণমূল এতদিন গল্প শোনাচ্ছিল এসআইআর হতে দেবে না, সে তৃণমূল এখন কি করছে জানেন আপনারা? নির্বাচন কমিশন দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, এরা 600 ভ্যাকেন্সি আছে ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, 600 দ্রুততার সাথে নিয়োগ করার কথা বলছে। কেন? এটা তো বলতে পারতো চিঠির উত্তরে যে না, পশ্চিম বাংলায় আমি করতে দেব না, কি বলে ওটাকে, এসআইআর হতে দেব না। এটা বলেছে কি? এটা বলেনি, উল্টো অফিসার নিয়োগ করছে। এই জানে এসআইআর হলে তৃণমূলই সব থেকে বেশি ক্ষতি হবে, মরা ভোটার গুলো আর ভোট দিতে পারবেন। আপনি বলুন না, আরে দাদুগুলো কবর থেকে, শ্মশান থেকে এসে এসে ভোট দিচ্ছে আর যে শুয়ে পড়ছে, শ্মশানেও চলে যাচ্ছে, কবরেও চলে যাচ্ছে, দেখা হচ্ছে না। এত কষ্ট তারা করবে কেন? এখন হচ্ছে যে বুথ লেভেল যে অফিসার যারা থাকবে তাদেরকে আমরা নজরে রাখবো। যদি তারা যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয়, আইনি লড়াই যাবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই হবে, ছেড়ে কথা বলবো না। যেমন প্রয়োজনে ইসিআইকে আমাদের সহযোগিতা চাইলে বলবো ওইটা মৃত ভোটার, ওইটা ধরিয়ে দেবো। ঠিক একই জীবিত ভোটারকে যে মৃত ভোটার করে, আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যে জায়গাগুলোতে যেতে হয় সেই জায়গাগুলোতে আমরা যাবো। বিহারে জাতি গণনা শুরু হয়েছে, এই রাজ্যে হোক। আমি তো বিধানসভায় আওয়াজ তুলেছি, কই কে বলেছে? তৃণমূল করছে। শুনুন, জাতিভিত্তিক জনগণনা কেন্দ্রের হাতে আছে, কেন্দ্র না চাইলে রাজ্য করতে পারে, আর কেন্দ্র করলেও প্রায় 90% অফিসার স্টেট প্রোভাইড করে। তাহলে আমাদের রাজ্যে তো অফিসার আছে জাতিভিত্তিক জনগণনা করতে, করুক না দেখি। মমতা ব্যানার্জি করবে? অত সহজ নয়। মমতা ব্যানার্জি যদি জাতিভিত্তিক জনগণনা করে ফেলে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে। এই যে কোড অ্যান্ড কোড ক্যাপটিভ ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। কারণ যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। ওদিকে মতুয়াও ভাই বলবে, আদিবাসী ভাই বলবে, দলিত ভাই বলবে, মুসলমান ভাই বলবে, নমশূদ্র ভাই বলবে আমরা এত শতাংশ চাকরিতে কেন এত কম, গল্প তখন হয়ে যাবে। আর তখন ওই জন্য এরাও করবে না। বিজেপি যে পথে চলছে, তৃণমূল সেই পথে চলছে। তৃণমূলের নেতারা বলছে আপনি নাকি বিভিন্ন দপ্তর থেকে কাজ আদায় করে নিয়ে আসতে পারছেন না ভাঙড়ে, এদিকে নাকি আপনি তাহলে বলছেন এই রাজ্যে মুসলিম ভোট বেশি? না, মুসলিম হিন্দুর প্রশ্ন আমার কাছে আসছে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের সেই স্লোগান, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। ঠিক এই ধরনের 10% মতো আমাদের রাজ্যে আদিবাসী আছে, 100টা সরকারি চাকরি হলে 10টা আদিবাসীকে দিতে হবে। আমার রাজ্যে এসটি সমাজের মানুষ, পিছিয়ে বর্গের মানুষ প্রায় 40% অধিক। তো 100টা সরকারি চাকরি হলে যে এসটি পিছিয়ে বর্গের যারা আছেন, এসটি সমাজের যারা পিছিয়ে বর্গের মানুষ আছে, তাদেরকে সেটা দিতে হবে। বাবা সাহেব আম্বেদকরের মানে বাণী অনুযায়ী 100টা মানুষের মধ্যে পশ্চিমবাংলা অ্যাজ পার সেন্সাস 2011-এর যে আমরা 27% আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে 100টা সরকারি চাকরি হলে 27টা চাকরি 2011 সেন্সাস অনুযায়ী মুসলমান পাবে। এটা হচ্ছে যার তত সংখ্যা বলি তার তত ভাগিদারি। এটা করুন না মমতা ব্যানার্জি। উল্টে ওবিসি আপডেটের নামে নাটক করে মুসলমানদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করছে। থ্যাংক ইউ।